এখন আমরা আলোচনা করতে চলেছি পদার্থের গঠন ও ধর্ম সম্পর্কে। নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। আমরা ওই ভিডিওয়ে শেষ আলোচনা করেছিলাম ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে আমরা জানতে পারি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা রেশন দোকানে যাও তারা অনেকেই দেখে থাকবে যে বড় পাত্র থেকে অপেক্ষাকৃত ছোট পাত্রে তেল স্থানান্তরণের জন্য একটি নল ব্যবহার করা হয়। আসলে বড় বড় পিপার তেল আসে, কেরোসিন তেল আসে, সেই পিপা থেকে তেলটাকে ঢেলে নেওয়াটা, ছোট পাত্রে ঢেলে নেওয়াটা অনেকটা কঠিন বা কষ্টসাধ্য বিষয়, কারণ এতে অনেক তেল থাকে। সেটা সহজে কিন্তু কারোর একার পক্ষে সেটাকে চাগিয়ে ঢালা সম্ভব না। তো সেই জন্য একটা বিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্য নেওয়া হয়। একটা ছোট্ট নল ব্যবহার করে, ইউ আকৃতি নল ব্যবহার করে ওই বড় পিপা থেকে ছোট ড্রামেতে তেলটাকে খুব সহজভাবে স্থানান্তর করা হয়। তো এই নলটা কি, কেন এই নলের মধ্য দিয়ে তরলের স্থানান্তর হয়, এই সম্পর্কে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ জানব। আজকে তাহলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। হয়তো তোমরা জানো, অনেকেই আবার নাও জানতে পারো। যারা জানো তারা বিষয়টিকে আর একবার মন দিয়ে শুনে না, আর যারা জানো না তারা খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ জাস্ট একটা রেখাচিত্র। এখানে দেখো একটা বড় পাত্র, বাম দিকে থাকা একটা বড় পাত্র যেটা অপেক্ষাকৃত উঁচুতে রয়েছে, আর ডান দিকে থাকা পাত্রটি অপেক্ষাকৃত নিচুতে রয়েছে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে উচ্চ স্থানে রাখা পাত্র থেকে অপেক্ষাকৃত নিচু স্থানে রাখা পাত্রে ইউ আকৃতির ছেদহীন নলের সাহায্যে তরলের সরবরাহ করাকে বলা হয় সাইফন ক্রিয়া। যে নলের মাধ্যমে, ওই যে ইউ আকৃতি উল্টানো যে নলের মাধ্যমে তরলের স্থানান্তর করা হয়, এই নলটিকে বলা হয় সাইফন। তার মানে আমরা চিত্রে যা দেখছি সেই চিত্র অনুযায়ী এ বি সি ডি একটি ইউ আকৃতি উল্টানো নল, এই নলটাকে বলে সাইফন। তাহলে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারলে যে সাইফন কি। সাইফন হলো একটা ইউ আকৃতি উল্টানো নল। এটি অবশ্যই কোনো জায়গায় ছিদ্র থাকবে না, শুধুমাত্র নলের দুই মুখটাই উন্মুক্ত। তাহলে ইউ আকৃতি উল্টানো ছেদহীন নলটাই হলো সাইফন। এবার সাইফন ক্রিয়া কি? সাইফন ক্রিয়া হলো এই নলের মাধ্যমে উচ্চ স্থানে রাখা পাত্র থেকে অপেক্ষাকৃত নিম্ন স্থানে রাখা পাত্রে তরলের স্থানান্তর করার যে প্রক্রিয়াটা, সেটাই হলো সাইফন ক্রিয়া। এবার এই সাইফন ক্রিয়ার প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয় দেখো। আমরা এই বড় পাত্রটা দেখতে পাচ্ছি, উচ্চ স্থানে রাখা পাত্র। এই পাত্র থেকে নিচে স্থানে রাখা পাত্রে একটা সংযোগকারী নল ব্যবহার করা হয়েছে। সেই নলটা হলো এ বি সি ডি। এটা হলো সাইফন নল বা এটাকে সাইফন বলে। এবার
এই নলটা কিন্তু আমরা প্রথমেই ব্যবহার করব না। এই নলটা এই দুটো পাত্রের মধ্যে সংযোগ ঘটানোর পূর্বে যে তরলের স্থানান্তর ঘটাতে চাইছি, অর্থাৎ উচ্চস্থানে রাখা পাত্র থেকে অপেক্ষাকৃত নিম্নস্থানে রাখা পাত্রে যে প্রকার তরলের স্থানান্তর করতে চাইছি সেই প্রকার তরল দিয়ে নলটাকে প্রথমে পূর্ণ করতে হবে। এবার দুই হাতে যে কোনো আঙুল ব্যবহার করে নলের খোলা মুখ দুটোকে চেপে ধরে দুটো পাত্রে ওই নলটিকে ডোবাতে হবে। দুটো পাত্রে ডোবানোর পর আমি হাতের আঙুলটাকে সরিয়ে নিলাম, বা হাতের আঙুলটাকে সরিয়ে নিতে হবে। এরপর কি দেখা যাবে? দেখা যাবে উচ্চ স্থানে রাখা পাত্র থেকে নলের মধ্য দিয়ে অপেক্ষাকৃত নিচুতে রাখা পাত্রে তরলের সরবরাহ হচ্ছে। এবার কেন সরবরাহ হয় এটা আমরা বুঝব। দেখো, এখানে বায়ুমণ্ডলীয় চাপের কারণে তরলের সরবরাহ হয়। আমরা ধরে নিচ্ছি এই স্থানে বায়ুর চাপ, যে স্থানে পরীক্ষাটি চলছে, অর্থাৎ যেখানে তরলের সরবরাহ হচ্ছে সেই স্থানের বায়ুমণ্ডলের চাপকে ধরে নিচ্ছি আমরা পি। এখন উচ্চ স্থানে রাখা যে পাত্রটা, এই পাত্রে তরলের উচ্চতাটাকে H1 ধরলাম, মানে তল থেকে নলের বি বিন্দু পর্যন্ত এই উচ্চতাটাকে ধরলাম আমরা H1। তাহলে এই তরলের চাপটা কত? এই তরলের ঘনত্বটাকে যদি আমি ডি ধরে নিই, তাহলে H1 dg হলো এই তরলের চাপ। তাহলে বায়ুর চাপ থেকে যদি আমি তরলের চাপটা মাইনাস করে দিই, মানে বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা নলের ভেতরের চাপটা পাবো। অর্থাৎ নলের ভেতরের চাপ হবে পি মাইনাস H1 ডিজি। কোন বিন্দুতে? বি বিন্দু। তাহলে আমরা নলের ভেতরের চাপটা কি দেখলাম? নলের ভেতরে বি বিন্দুতে চাপটা দেখলাম পি মাইনাস H1 ডিজি, পি মাইনাস H1 ডিজি। এখন আমরা নিচের স্থানে রাখা পাত্রের তরলের তল থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতাটাকে H2 ধরে নিলে, তাহলে সি বিন্দুতে তরলের চাপটা হবে পি মাইনাস H2 ডিজি, পূর্বের মতো। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু থেকে সি বিন্দুতে তরলের সরবরাহ কখন হবে? যদি বি বিন্দুর চাপটা সি বিন্দুর তুলনায় বেশি হয়। আর আমরা যেহেতু চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে H2টা H1 এর থেকে বড়, তাহলে H2 গ্রেটার দেন যদি H1 হয়, অবশ্যই তাহলে এই অন্তরফলটা বা বিয়োগ ফলটা ছোট হবে। আর বি বিন্দুতে যে অন্তরফলটা পেয়েছি সেটা অনেক বড় হবে, অর্থাৎ বি বিন্দুর চাপটা বেশি সি বিন্দুর থেকে। তাহলে চাপের সমতার কারণে বি বিন্দু থেকে তরলটা সি বিন্দুর দিকে স্থানান্তরিত হবে। এবার তরলের স্থানান্তরিত হলে সেখানে শূন্যতার সৃষ্টি হবে, নলের ভেতরে শূন্যতার সৃষ্টি হবে। ওই শূন্যতা পূরণের কারণে তরল আবার ওই নলের ভেতরে প্রবেশ করবে। এইভাবে উচ্চ স্থানে রাখা পাত্র থেকে অপেক্ষাকৃত নিম্ন স্থানে রাখা পাত্রে অনায়াসেই তরলের সরবরাহ হয়ে যাবে। একসময় পুরো তরলটাই স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা এখন যেটা আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে
সাইফন প্রক্রিয়াটি ঘটে কেন? এবার আমরা সাইফন প্রক্রিয়ার বিশেষ কতগুলি শর্ত নিয়ে আলোচনা করব। অর্থাৎ শর্ত বলতে বোঝায় যে কারণে সাইফন ক্রিয়াটি সংঘটিত হয়, যে কারণে সাইফন ক্রিয়াটি সংঘটিত হয় সেই কারণগুলো জানব। যে কারণের জন্য সাইফন ক্রিয়াটি সংঘটিত হয় না সেগুলোও জানব। তার মানে যদি আমরা বায়ু শূন্যস্থানে এই প্রক্রিয়াটি ঘটানোর চেষ্টা করি তাহলে সাইফন ক্রিয়া ঘটবে না। মানে চাঁদে যদি আমরা সাইফন ক্রিয়া ঘটানোর চেষ্টা করি তাহলে কিন্তু এই সাইফন প্রক্রিয়াটি ঘটবে না। কেন? কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই, তাহলে বি বিন্দুর সঙ্গে সি বিন্দুর চাপের পার্থক্য তৈরি হবে না, তাহলে তরলের সরবরাহ হবে না। তাহলে বায়ু শূন্যস্থানে সাইফন ক্রিয়া ঘটতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, অবশ্যই দুটো পাত্রকে ভিন্ন উচ্চতায় রাখতে হবে, আর উচ্চ স্থানে রাখা পাত্র থেকেই নিম্ন স্থানে রাখা পাত্রে তরলের সরবরাহ হবে। তার কারণ হচ্ছে এখানে H2কে বড় হতে হবে H1-এর থেকে, তবেই কিন্তু বি বিন্দুর চাপটা সি বিন্দুর থেকে বেশি হবে। তাই উচ্চ স্থানে রাখা পাত্র থেকে নিম্ন স্থানে রাখা পাত্রে তরলের সরবরাহ হবে। সমান উচ্চতায় যদি পাত্র দুটি থাকে এবং ওই পাত্রের মধ্যে তরলের তল যদি একই সমতলে হয় তাহলে কিন্তু সাইফন প্রক্রিয়া ঘটবে না। আর 3 নম্বর পয়েন্ট হলো সাইফন প্রক্রিয়া শুরুর পূর্বে সাইফনটিকে ওই সংশ্লিষ্ট তরল দিয়ে পূর্ণ করতে হবে। আর 4, ইউ আকৃতির নলটি অবশ্যই কিন্তু কোনো জায়গায় ওই দুটো প্রান্তের মুখটা উন্মুক্ত হবে শুধু, কিন্তু অন্য কোথাও কোনো ছিদ্র থাকা চলবে না। এই শর্তগুলো যদি মান্যতা পায় তবেই কিন্তু সাইফন প্রক্রিয়াটি ঘটা সম্ভব। এখানে আমরা অন্য একটা চিত্রের মাধ্যমে সাইফন ক্রিয়াটা দেখে নিই। এখানে দেখো চিত্র অনুযায়ী বি বিন্দুর চাপ সি বিন্দুর থেকে অনেক বেশি, কারণ দেখো তরলের তল থেকে বি বিন্দুর উচ্চতা অপেক্ষাকৃত কম। কার থেকে? নিম্নস্থানে রাখা তরলের তল থেকে সি বিন্দু পর্যন্ত যতটা উচ্চতা তার থেকে বি বিন্দুর উচ্চতাটা অনেক কম। তাহলে এখানে H2 > H1, সেক্ষেত্রে অবশ্যই বি বিন্দুতে চাপটা সি বিন্দুর থেকে বেশি হবে। এবার আমরা সাইফন ক্রিয়ার ব্যবহার সম্পর্কে জানব। সাইফন ক্রিয়ার প্রয়োগ আমরা দেখেছি আমাদের যাদের বাথরুমে স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করা হয়, সেটা এক ধরনের সাইফন, অটোমেটিক ফ্লাশ যেটা ব্যবহার করা হয়, তো সেটা একটা স্বয়ংক্রিয় ফ্লাশ, ওটি একটি সাইফন। আর পূর্বেই আলোচনা করেছি যে রেশন দোকানে বড় পাত্রকে না সরিয়ে সেই পাত্র থেকে অন্য ছোট পাত্রে তরলে সরবরাহ করা হয় সাইফন ক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, একটা প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করি। সাইফনের ছোট বাহুতে একটি ছিদ্র থাকলে কি ঘটবে? অথবা সাইফনের বড় বাহুতে একটি ছিদ্র থাকলে সাইফন কি আদৌ কাজ করবে? সাইফনের ছোট বাহুতে যদি একটি ছিদ্র থাকে, ওই ছিদ্রের মাধ্যমে বায়ু প্রবেশ করে যাবে, তাহলে তরল স্তম্ভের চাপ কী হয়ে যাবে? তরল স্তম্ভের ওপর চাপ প্রয়োগ করবে, পরে তরল স্তম্ভ ওই নল বেয়ে উপরের দিকে উঠতে পারবে না, ফলে সাইফন ক্রিয়া বন্ধ হয়ে যাবে। যদি এরকম ছোট বাহুতে কোনো ছিদ্র থাকে তাহলে এর মধ্যে দিয়ে তো বায়ু প্রবেশ করে যাবে,
তাহলে বায়ুর চাপের জন্য তরলটা আর কিন্তু উপরের দিকে নড়বে, উঠতে পারবে না, তাই সাইফন ক্রিয়া বন্ধ হয়ে যাবে। আবার সাইফনের বড় বা লম্বা বাহুতে কোনো যদি ছিদ্র থাকে তাহলে কি সাইফন কাজ করবে? হ্যাঁ, দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে। লম্বা বাহুতে যদি কোনো ছিদ্র থাকে এবং ছিদ্রটি যদি উঁচুতে থাকা পাত্রের তরলের উপরিতলের নিচে থাকে তবে কিন্তু সাইফন ক্রিয়া বন্ধ হবে না, কিন্তু প্রবাহের হার কমে যাবে। আবার যদি লম্বা বাহুতে করা ছিদ্রটি উঁচুতে থাকে তাহলে কিন্তু তরলের উপরিতলের উপরে থাকা অংশে সাইফন ক্রিয়া আর কাজ করবে না, কারণ সেক্ষেত্রে লম্বা বাহুর শীর্ষবিন্দুর চাপ ছোট বাহুর শীর্ষবিন্দু চাপ অপেক্ষা বেশি হয়ে যাবে। বুঝতে পারলে বিষয়টা তোমরা? দেখো এই তরলটার যে তলে আছে এই তলটা ওপরে যদি ছিদ্র করি তাহলে কিন্তু সাইফন ক্রিয়া ঘটবে না। এই তরলের মানে উঁচুতে রাখা পাত্রের যে তরলের তলটা, সেই তলটার থেকে যদি উঁচুতে বড় বাহুতে আমরা ছিদ্র করি তাহলে সাইফন ক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে এই বাহুর চাপ বেশি হয়ে যাবে। কিন্তু যদি এই তরলের তলের নিচের দিকে কোনো ছিদ্র করি, মানে এখানে করি বা এখানে করি, তাহলে কিন্তু সাইফন ক্রিয়া ঘটবে, ধীর গতিতে সাইফন ক্রিয়া ঘটবে। যত নিচের দিকে নামবে তত H2 এর মান বড় হবে, সাইফন ক্রিয়া কিন্তু দ্রুত হারে চলবে। তাহলে বড় বাহুর বা বড় নলের যদি কোনো জায়গায় ছিদ্র করি সাইফন ক্রিয়া ঘটবে না এটা নির্ভর করছে কোন স্থানে আমরা ছিদ্রটা করছি। যদি উচ্চ স্থানে রাখা তরলের তলের ওপরে আমরা ছিদ্রটা করি তাহলে কিন্তু সাইফন ক্রিয়া বন্ধ হয়ে যাবে। যদি তার নিচে করি তাহলে কিন্তু সাইফন ক্রিয়া চলবে। এবার যত নিচে করব তত সাইফন ক্রিয়ার গতি দ্রুত হবে, যত তলের কাছাকাছি করব সাইফন ক্রিয়াটা কিন্তু তত মন্থর হয়ে যাবে। এবার আমাদের আলোচনার বিষয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। তরলের সমোচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝায়? ভিন্ন আকার ও আয়তনের পরস্পর সংযুক্ত কয়েকটি পাত্রের যে কোনো একটিতে তরল ঢালা হলে সবকটি পাত্রে সমান উচ্চতায় তরল উঠে আসে। এই ধর্মকে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলে। সমোচ্চশীলতা ধর্ম, সমোচ্চ কথার অর্থ সমান উচ্চতায় থাকা। তাহলে যে ধর্মের জন্য তরল একই উচ্চতায় থাকার চেষ্টা করে সেই ধর্মটাই হলো তরলের সমোচ্চশীলতা ধর্ম। এই ধর্মের বেশ কতগুলি ব্যবহারিক প্রয়োগ আমরা দেখেছি, যেমন বড় বড় বাড়ি তৈরি করার ক্ষেত্রে, কারখানা, হাসপাতাল তৈরি করার ক্ষেত্রে তরলের সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে রাজমিস্ত্রিরা ভূমির ঢাল মানে ছাদের ঢাল কোন দিকে থাকবে সেটা নির্ণয় করতে পারে। আবার বাঁধ দিয়ে জলাধার থেকে জমিতে জলসেচের ব্যবস্থা করা হয় তরলের সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে। আবার জলাধার থেকে প্রবল বেগে জলস্রোত তৈরি করে টারবাইন ঘুরিয়ে যে জলবিদ্যুৎ উৎপন্ন হয় সেটাও তরলের সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে। পূর্বে শহর অঞ্চলে, এখন অবশ্য গ্রাম অঞ্চলেও বাড়িতে বাড়িতে জলের সরবরাহ লক্ষ্য করা যায়, সজল ধারায় জলের সরবরাহ লক্ষ্য করা যায়, সেটাও কিন্তু তরলের সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়েই হয়। তো এগুলো হলো তরলের সমোচ্চশীলতা ধর্মের ব্যবহারিক প্রয়োগ, যেটা স্পিরিট লেভেল বলি আমরা। মানে তলটা ভূমির সঙ্গে অনুভূমিক আছে কিনা সেটা বোঝার জন্য সাধারণত রাজমিস্ত্রিরা একটি স্পিরিট লেভেল ব্যবহার করে। সেখানে লিকুইড হিসাবে বা তরল হিসাবে জল ব্যবহার করা হয়ে থাকে বা অন্য কোনো জেল ব্যবহার করা থাকে। আসলে সব তরলেরই ধর্ম হলো
এই সমোচ্চশীলতা ধর্ম, মানে সমান উচ্চতায় থাকা ধর্ম। এর সাহায্যে আমাদের যে কোনো অংশ যেটা আমরা ভূমির সঙ্গে অনুভূমিক রাখতে চাইছি সেটা সহজেই কিন্তু অনুভূমিক রাখা যাবে। যেমন দেওয়ালে ব্যারোমিটার সেট করার সময় তো এইরকম স্পিরিট লেভেল ব্যবহার করা হয়, যেটা তরলের সমোচ্চশীলতা ধর্মকে ব্যবহার করেই তৈরি করা হয়েছে। প্রত্যেকের বাড়িতে যে সাবমার্সিবলের জলের সরবরাহ হয় সেটাও কিন্তু তরলের সমোচ্চশীলতা ধর্মের একটি ব্যবহারিক প্রয়োগ। প্রথমে মোটরের সাহায্যে একদম উঁচুতে থাকা ড্রামে জলটা উঠে যায়, তারপর কিন্তু মোটর বন্ধ করে দেওয়া হয় ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেলে, জলে পূর্ণ হয়ে গেলে। তারপর সেই জলটা বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়, কিন্তু এই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে। বেশ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আর্কিমিডিসের নীতি নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র বুঝব আর্কিমিডিসের সূত্রের বিবৃতির মূল বিষয়টা। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সঙ্গে সমান। আবার একবার বলি, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সঙ্গে সমান হয়। তাহলে আর্কিমিডিসের সূত্র অনুসারে যদি আমরা একটি কানায় কানায় পূর্ণ একটি পাত্রে, কানায় কানায় জলে পূর্ণ একটি পাত্রে একটি কঠিন পদার্থকে, জলে অদ্রবণীয় কঠিন পদার্থকে ছেড়ে দিই বা ডুবিয়ে দিই, তাহলে কি দেখব? সেই সমআয়তন তরলকে, বস্তুটির আকারের সমআয়তন তরলকে, মানে আয়তনের সমআয়তন তরলকে অপসারিত করবে। আচ্ছা, আমরা একটি ছোট পরীক্ষার সাহায্যে বুঝে নিই। এই পরীক্ষার জন্য আমরা একটা বড় পাত্র নিচ্ছি। এই রকম একটা বড় পাত্র নিলাম। এই পাত্রটা শুষ্ক, মানে শুকনো, এর ভেতরে কিন্তু কোনো তরল নেই, একদম শুকনো একটা শুষ্ক পাত্র। এই পাত্রের ওপরেতে একটা কিন্তু জলভর্তি বালতি নিলাম। তাহলে একটা বালতি নিয়েছি, যে বালতিটাতে একদম উপরের যতটা সম্ভব জল রাখা সম্ভব হয় ততটাই জলে পূর্ণ করলাম। এবার একটি 5 কেজি ওজনের ঘটিকে খুব ধীরে ধীরে এই বালতির জলেতে নিমজ্জিত করলাম। তাহলে কি হবে? দেখা যাবে বালতি থেকে কিছুটা জল উপচে এই বড় পাত্রে পড়ে গেল। এই পাত্রের তলার দিকে কিছুটা জল পড়ে যাবে। তাহলে কি করছি আমরা? একটা বড় পাত্র নিচ্ছি, তার উপর একটা বালতিতে কানায় কানায় জল পূর্ণ করলাম, তারপর একটি 5 কেজি ওজনের ঘটিকে এই বালতির জলেতে ধীরে ধীরে নিমজ্জিত করে দিলাম। তাহলে দেখা যাবে ঘটির আয়তনের সমপরিমাণ জল এই বড় পাত্রে পড়ে গেছে। এবার এই অবস্থায় নিমজ্জিত ঘটিটির ওজন স্প্রিং তুলার সাহায্যে নির্ণয় করলাম। ধরা যাক স্প্রিং তুলার সাহায্যে নিমজ্জিত ঘটিটির ওজন হলো 3 কেজি। তাহলে ঘটির ওজনের হ্রাস কত? 5 - 3 = 2 কেজি। তাহলে ঘটির ওজনের হ্রাস ঘটেছে 2 কেজি।
তাহলে যে জলটা অপসারিত হয়ে পাত্রের মধ্যে পড়েছে, বড় পাত্রের মধ্যে পড়েছে, সেই জলটার পরিমাণ অবশ্যই 2 কেজি হবে। সেই জলটার পরিমাণ অবশ্যই কিন্তু 2 কেজিই হবে। এটিই হলো আর্কিমিডিসের নীতি। তাহলে এই উদাহরণ থেকে এবার বোঝার চেষ্টা করো। স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে, আমি এখানে তরল নিয়েছি, তাহলে স্থির তরলের মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, এখানে আমরা ঘটিকে নিমজ্জিত করেছি, সম্পূর্ণভাবে নিমজ্জিত করেছি, তাহলে ঘটিটির ওজনের হ্রাস ঘটেছে। কতটা হ্রাস ঘটেছে? এই যে 5 কেজি ওজনের ঘটি 3 কেজি হয়ে গেছে, তাহলে ওজনের 2 কেজি হ্রাস ঘটেছে। তাহলে এই যে ওজনের আপাত হ্রাস ঘটে, সেই আপাত হ্রাসটা কী হবে? বস্তু দ্বারা অপসারিত তরল, মানে ঘটি দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে জল অপসারিত হয়েছে, যতটা জল অপসারিত হয়েছে সেই জলটা অবশ্যই 2 কেজি হবে। এটিই হলো আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিস ব্যাখ্যা করেছিলেন। এর পরবর্তী আলোচনা আমরা পরের ভিডিওতে দেখব।